প্রিয় ছাত্রছাত্রী, আজ আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, কিভাবে করলে ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয়ক আলোচনা কিন্তু আমরা পুরো করছি। ট্রান্সলেশন এমন একটি টপিক যেটি ভারতবর্ষের ইউপিএসসি থেকে শুরু করে আমাদের বাংলার ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, প্রতিটি পরীক্ষাতে কিন্তু একটা নির্দিষ্ট মার্কের পরীক্ষা থাকে, মার্কস থাকে। তো আমাদের আজকের আলোচনা হবে কিভাবে আমরা এই ট্রান্সলেশন প্রসেস করব এবং কিভাবে একটা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো সেই বিষয়ক আলোচনা। অবশ্যই আজকের ক্লাসটি আমরা বেসিক ভাবে দেওয়ার চেষ্টা করব, আজকে যেহেতু প্রথম ক্লাস। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো শুরু করার আগে দেখি যে ট্রান্সলেশন এর নিয়মগুলো কি কি আছে, মেন যে নিয়মগুলো আছে, কিভাবে আমাদের কি কি নিয়ম ট্রান্সলেশন করার সময় ফলো করতে হয় সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। চলো। তো ট্রান্সলেশন করতে গেলে আমাদের একদম প্রথমে যে নিয়মটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে শব্দানুগ নয়। শব্দানুগ নয় বলতে যে শব্দ, সরাসরি শব্দের অনুবাদ আমরা করব না, আমরা করব অর্থানুগ অনুবাদ। শব্দানুগ অনুবাদ বলতে আমরা কি বুঝি? ধরো একটা বাক্য আছে বাংলাতে, একটা বাক্য বাংলায় থাকবে যেটা আমাদের যে সরাসরি যে ট্রান্সলেট যদি আমরা করি, সরাসরি বা যেটি বাক্যে আছে তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা বাংলার থেকে ইংলিশ ট্রান্সলেট করে দিই সেটাকে আমরা শব্দানুগ অনুবাদ বলি। আর অর্থানুগ অনুবাদ বলতে কি? অর্থানুগ অনুবাদ হচ্ছে যদি আমরা সেই বাক্যটির অন্তর্নিহিত অর্থ সেটা উপলব্ধি করে এবং সেটি বুঝে ট্রান্সলেট করি, সেটাকে আমরা অর্থানুগ অনুবাদ বলি। তো আমরা কি করব না? আমরা করব না শব্দানুগ অনুবাদ, আমরা করব কি? অর্থানুগ অনুবাদ। তো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই যে কোনটা শব্দানুগ অনুবাদ আর কোনটা অর্থানুগ অনুবাদ। তো আমরা সেই অর্থানুগ অনুবাদই করব, অর্থাৎ অর্থ অনুসারে অনুবাদ করব। তো দেখে নিই আমরা কি আছে। তো একটা বাক্য ধরো আছে যে তার মাথায় বুদ্ধি কম। একটা বাংলা সেন্টেন্স, এটা আমাদের কি করতে হবে? বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হবে। এরকম হাজারো সেন্টেন্স থাকবে পরীক্ষায়, অনেক সেন্টেন্স থাকবে, সেগুলো আমাদের ট্রান্সলেট করতে হবে। তো এরকম সেরকমই একটা সেন্টেন্স যে থাকলো আছে, ধরো যে তার মাথায় বুদ্ধি কম, ঠিক আছে? এটা আমাদের অনুবাদ করতে হবে। যদি সরাসরি আমরা শব্দানুগ অনুবাদ করি তাহলে কি হবে? শব্দানুগ অনুবাদ করলে তার ট্রান্সলেট হয়ে যাবে হি হ্যাজ লেস ব্রেন ইন হিজ হেড। তার মাথায় বুদ্ধি কম যদি আমরা সরাসরি ট্রান্সলেট করি তাহলে ওটা হয়ে যাচ্ছে হি হ্যাজ লেস ব্রেন ইন হিজ হেড। যদি আমরা এর অনুবাদ করি, অর্থাৎ এর অন্তর্নিহিত অর্থ যেটা আছে সেটা বুঝে অনুবাদ করি, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে যে সাধারণত মাথায় বুদ্ধি কম কোনো একটি মানুষ তোমার সামনে আছে, বা কোনো একটি মানুষ ধরো তোমার সামনে দিয়ে যাচ্ছে, তাকে যদি আমি বলি যে তার মাথায় বুদ্ধি কম, তার মানে কি সেই মানুষটা চতুর নয়, চালাক নয়, তাই তো? বা সে একটু বোকা টাইপের, যে স্মার্ট নয়। তো সেটাই আমাদের বুঝে কিন্তু অনুবাদটি করতে হবে। তাহলে তার অনুবাদ কি হয়ে যাচ্ছে? যে হি ইজ নট ভেরি স্মার্ট, তাই তো? এটাই কিন্তু অর্থ অনুযায়ী অনুবাদ হবে। যদি আমরা এইভাবে অনুবাদটা করে দিই যে হি হ্যাজ লেস ব্রেন ইন হিজ হেড, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আমাদের সঠিকভাবে অর্থ অনুযায়ী যে অনুবাদ হচ্ছে সেটাই বুঝে করতে হবে। তাহলে বোঝা গেল প্রথম পয়েন্ট, যে শব্দানুগ অনুবাদ কি, অর্থানুগ অনুবাদ কি, এবং অর্থানুগ অনুবাদই আমাদের করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। এবার আমরা যাব 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে টেন্স অনুযায়ী ক্রিয়াপদ রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো টেন্স কি? টেন্স অনুযায়ী কেন করতে হবে? টেন্স অনুযায়ী করতে হবে তার কারণ যেহেতু বাংলাতে 3টি টেন্স আছে। বাংলার 3টি টেন্স কি কি? একটা হচ্ছে বর্তমানকাল, অতীতকাল, আর হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক আছে, ইংলিশেও 3টি টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে ফিউচার। ঠিক আছে, যদি বাংলা বাক্যে বর্তমান কাল অনুযায়ী বাংলা বাক্যটি গঠিত হয়, তাহলে আমরা যখন ইংলিশ বাক্যে সেই ট্রান্সলেট করতে যাব তখন কিন্তু সেটি প্রেজেন্ট টেন্স অনুযায়ী করতে হবে। ঠিক আছে, যদি অতীতকাল থাকে সেই বাক্যে, অতীতকালের বাক্য হয়, তাহলে সেটি পাস্ট টেন্স অনুযায়ী করতে হবে। যদি ফিউচার টেন্সের হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎকাল অনুযায়ী করতে হবে। সেটা আমরা উদাহরণের সাথে দেখে নিই কিভাবে কি করতে হবে। 1 নম্বর, ধরো একটা বাক্য আছে আমি স্কুলে যাই। এটা প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, রাইট?
তো আমরা এভাবে যদি করি, এটাকে প্রেজেন্ট টেন্স, সরি এটি বাংলাতে বর্তমানকালে একটি বাক্য, তো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের এটা হয়ে যাবে আই গো টু স্কুল, রাইট? যদি অতীতকালে একটি বাক্য থাকে, আমি স্কুলে যেতাম, এটা কি? এটা হচ্ছে সাধারণ অতীতকালের একটি বাক্য। তো এটা কিভাবে হয়ে যাবে? আই ওয়েন্ট টু স্কুল, রাইট? তো যদি ভবিষ্যৎকাল আমরা ফলো করি তাহলে এইভাবে হবে, আমি স্কুলে যাব। যদি ভবিষ্যৎকালের বাক্য থাকে, আমি স্কুলে যাব, তাহলে আমাদের কি করতে হবে? ফিউচার টেন্স অনুযায়ী বাক্যটি করতে হবে। তখন কি হয়ে যাবে? আই উইল গো টু স্কুল, রাইট? তো এইভাবে যেটি বাংলায় যেটি থাকবে, বাংলায় যে ক্রিয়া, বাংলায় যে কাল থাকবে, সেই কাল অনুযায়ী কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এবার এখানে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ফরমেশনে, সেটা আমাদের পরের পয়েন্টে আমরা আলোচনা করব, ঠিক আছে? এরপর পরের পয়েন্টে আমরা যাই। পরের পয়েন্ট হচ্ছে উক্তির ধরন অনুযায়ী স্পিচ রূপান্তর, ঠিক আছে? তো উক্তির ধরন অনুযায়ী স্পিচ রূপান্তর বলতে দুই ধরনের উক্তি হয়, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো আমাদের কি করতে হবে? উক্তিতে যা বলতে চেয়েছে সেটা, যদি কোনো একটি মানুষ সরাসরি কোনো কথা বলে, যে আমি, যে রতন বলল আমি বাড়ি যাব, ঠিক আছে? তো রতন এটা সরাসরি বলছে, সেটা হয়ে যাবে ডাইরেক্ট স্পিচ। তো আমাদের সেই ডাইরেক্ট স্পিচ ফলো করতে হবে। বা আরেক ধরনের স্পিচ হয়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি। সেটা হচ্ছে রতন বলেছিল যে রঘু বাড়ি যাবে, তাহলে কি রতন বলছে রঘুর কথা, যে রতন বলেছিল রঘু বলেছিল সে বাড়ি যাবে, তাহলে কি সেটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? যে স্পিচে থাকবে সেই স্পিচে করতে হবে। কিভাবে? যেমন দেখি কিভাবে করতে হয়, দেখি। এই যে আছে, সে বলল আমি স্কুলে যাচ্ছি, তাহলে ডাইরেক্ট স্পিচে করতে গেলে আমাদের কি হয়ে যাবে? সে বলল আমি বাড়ি যাচ্ছি, স্কুলে যাচ্ছি। হি সেড, সে বলল আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে? এটা ডাইরেক্ট স্পিচে। এবার যদি ইনডাইরেক্ট স্পিচে আমরা করি তাহলে কি হবে? হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ গোয়িং টু স্কুল। তো এটা যেহেতু ন্যারেশনের ব্যাপার, ন্যারেশনে আমাদের শেখানো হয় যে কিভাবে সাবজেক্টের চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে, ভার্বের কি চেঞ্জ হয়, অ্যাম থেকে ওয়াজ হয়ে যায়, এবং কিভাবে সেন্টেন্সের চেঞ্জ হয়, সেটা তো ন্যারেশনের ব্যাপার। তো আমরা জাস্ট এখানে এটা জানবো যে স্পিচ অনুযায়ী, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ অনুযায়ী কিন্তু আমরা চেঞ্জ করবো, ঠিক আছে? যে স্পিচে থাকবে বাক্যটি সেই স্পিচেই কিন্তু আমরা চেঞ্জ করব। ডাইরেক্ট স্পিচে থাকলে ডাইরেক্ট স্পিচে লিখবো, ইনডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট স্পিচে লিখবো, ঠিক আছে? এই গেল এই পয়েন্টের ব্যাপার। এরপর আমাদের আছে, তো এরপর ইংরেজি বাক্যের প্রতিটি ভাষার বাক্য গঠনের কিছু ফরমেশন থাকে। যেমন বাংলা ভাষার একটি নির্দিষ্ট গঠনের ফরমেশন আছে, ইংরেজি ভাষারও বাক্য গঠনের কিছু ফরমেশন আছে। তো বাংলা এবং ইংরেজি যেহেতু দুটো স্বতন্ত্র ভাষা, দুটি আলাদা ভাষা, তো আমাদের সেই স্বতন্ত্র ভাষার যে বাক্য গঠন, সেই গঠন রীতিই কিন্তু আমরা ফলো করব। বাংলা ভাষার বাক্য গঠন রীতি কি? বাংলা ভাষার বাক্য গঠন রীতি হচ্ছে, ধরো একটা বাক্য আছে, আমি কলকাতায় যাচ্ছি, রাইট? তো এই বাক্যে কি আছে? আমি কলকাতায় যাচ্ছি, এই বাক্যতে প্রথমে কি আছে? কর্তা, প্রথমে কর্তা আছে, তারপরে আছে কর্ম, তারপরে ক্রিয়া, রাইট? তো আমাদের কি হবে? আমরা ইংরেজি বাক্য গঠনের সময় কিন্তু এই ফরমেশন হবে না। ইংরেজি বাক্যের ক্ষেত্রে কি হয়, এটা ট্রান্সলেট করি, তো ইংরেজি বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ফরমেশন আমাদের ইউজ করতে হয়। তো ইংরেজি বাক্যের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ফরমেশন ইউজ করবো ট্রান্সলেট করার সময়। এখানে আমরা প্রথমে কর্তা, বা ইংলিশ বাক্যের ক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, এভাবে দিলে হবে না, আমাদের দিতে হবে এই ফরমেশন। তো এখানে ট্রান্সলেশনের সময় কি হবে? সাবজেক্ট আসবে আমি আছি, অর্থাৎ আই, তারপরে কি ভার্ব, ঠিক আছে? এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এর ফরমেশন অনুযায়ী আইয়ের পর অ্যাম, ওকে? তারপরে যাচ্ছি, নর্মালি যদি বলি যাওয়ার
ইংলিশ গো, গো এর সাথে আইএনজি, আই এম গোয়িং, কোথায় যাচ্ছি, কলকাতায়, টু কলকাতা। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে এইভাবে করতে হবে। ঠিক আছে, যেমন একটা এখানে উদাহরণটা ডিটেলসে দেওয়া আছে যে দেখো, আছে উদাহরণ হিসাবে রাহুল ক্রিকেট খেলছে। তো এটা বাংলা ফরমেশন আছে। রাহুল, রাহুল হচ্ছে প্রথমে সাবজেক্ট হিসাবে রাহুল আছে, তারপরে ক্রিকেট আছে কি কর্ম হিসাবে, প্রথমে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া। কিন্তু এই কর্তা কর্ম ক্রিয়া এই ফরমেশন আমরা বাংলায় ব্যবহার করব। আমাদের ইংলিশে কি হয়ে যাবে, ইংলিশ যখন আমরা ট্রান্সলেট করব তখন হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই ফরমেশন ইউজ করব। যদি আমরা এটা ভুল করতাম, যে বাংলা ফরমেশন হতো, তাহলে কি করতাম, যদি বাংলার কপি কাস্ট এই ফরমেশন ইউজ করতাম তাহলে এটা ট্রান্সলেট করার সময় হতো প্রথমে কর্তা দিতাম, কর্তা কে আছে, রাহুল, রাহুল ক্রিকেট, রাহুল ইজ ক্রিকেট, তারপরে খেলছে প্লেইং। তাহলে এটা ভুল হয়ে যেত, আমাদের সঠিকটা কি হয়ে যেত, সঠিকটা কি, যে রাহুল ইজ প্লেইং ক্রিকেট, এটা সঠিক, এটা কিন্তু ভুল। ঠিক আছে, তো আমাদের এই বাংলার ইংলিশের যে ফরমেশন সেই ফরমেশন ব্যবহার করতে হবে। আমাদের বাংলার ফরমেশন ব্যবহার করলে কিন্তু সেটি ভুল হয়ে যাবে। তো এই গেল মোটামুটি সাবজেক্ট ভার্ব অবজেক্টের গঠন রক্ষা করার বিষয়টা। আশা করি এটা বোঝা গেছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বাংলায় প্রচলিত বিদেশি শব্দ হুবহু ইংরেজিতে নেওয়া যাবে না। তো যুগ যুগ ধরে বিভিন্ন বহু বিদেশি ভারতে এসছে। তারা কি করেছে, ভারতে এসে ভারতের ভাষার সাথে সংস্কৃতির সাথে মিশে গেছে। তাদের বহু ভাষা, তাদের বহু সংস্কৃতি ভারতীয় মজ্জায় অস্তিত্বে মিশে গেছে। তো সেই ভাষা সরাসরি, সেই সমস্ত ভাষা, কিছু ভাষা কিছু শব্দ আছে সেইগুলো কিন্তু সরাসরি আমরা ট্রান্সলেট করার সময় ব্যবহার করব না। যেমন যদি আমরা দেখি এখানে আছে একটা উদাহরণ দেখি, যে আছে আমি আজ অফিস যাচ্ছি না। ঠিক আছে, তো অফিস, অফিস মূলত একটি কাজের জায়গা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ট্রান্সলেট করার সময় এটা লিখবো, এই অফিস ডাইরেক্ট লিখবো না, অফিস যেহেতু কাজের লাগে কাজ, তো আমরা এরকম লিখতে পারি যে আমরা আজ কাজে যাচ্ছি না। সেটা অর্থনিহিত অর্থ বুঝতে হবে। সরাসরি এটা লিখলে, লেখাচ্ছে আমরা যদি অর্থবহ লিখি তাহলে সেটি কিন্তু বেশি প্রাসঙ্গিক হবে। যেমন এটা লিখতে পারি আই অ্যাম নট গোয়িং টু ওয়ার্ক টুডে, আমি আজকে কাজে যাচ্ছি না। ঠিক আছে, যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস বললাম অ্যাম ইজ আর। ঠিক আছে, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। তো সেই অনুযায়ী যদি করি তো এটা হয়ে যাচ্ছে আই এম নট গোয়িং টু ওয়ার্ক টুডে। এখানে অফিস লেখার থেকে আমরা যদি কাজ লিখি সেটা বেশি অর্থবহ এবং বেশি প্রাসঙ্গিক বলে মনে হবে। ঠিক আছে, তো এই ধরনের বিষয়গুলো আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে মাথায় রাখবো, তাহলে কিন্তু ট্রান্সলেশনে আমরা বেশি বেশি মার্কস স্কোর করতে পারবো। নর্মাল যারা এখানে অফিস লিখবে তারা 2 থাকলে হয়তো 1.5 মার্কস পেলো, আমরা কিন্তু এখানে 2 মার্কস পেতে পারি। বোঝা গেল, এটা কিন্তু আমাদের লিখতে হবে। পরের পয়েন্টে যাই। পরের পয়েন্ট আছে অনুচ্ছেদ অনুবাদে সংলগ্নতা ও প্রবাহ বজায় রাখা। এই বিষয়টা বলে দিই, এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ট্রান্সলেট করব, আমাদের পরীক্ষায় যে ট্রান্সলেশনের অনুচ্ছেদগুলো থাকবে, নর্মালি প্রতিটা অনুচ্ছেদে ধরো আটটা সেন্টেন্স আছে। তো সেই 8টা সেন্টেন্স প্রত্যেকের সাথে সম্পর্কিত, তাই তো? কারণ কি সম্পর্কিত, এই জন্যই কারণ প্রতিটা সেন্টেন্স প্রতিটির সাথে সম্পর্কিত হয়ে একটা প্রবাহ তৈরি করে। এবং সেই প্রবাহটা আমরা যখন বাংলা সেন্টেন্স যখন থাকবে বা বাংলা অনুচ্ছেদ যখন থাকবে, সেটা যখন ইংরেজিতে আমরা অনুবাদ করব তখন যেন সেই প্রবাহটা বজায় থাকে। যদি আমরা প্রবাহটা বজায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ট্রান্সলেশন করাটা সার্থক হবে। ট্রান্সলেশন আমরা কেন করি, কারণ কি আমাদের নিজের যে সংস্কৃতি, আমাদের নিজের যে ভাষা সাহিত্যের মাধ্যমে ফুটে ওঠে বা আমাদের বিভিন্ন কালচারের মধ্যে ফুটে ওঠে, সেই কালচার বা সেই ভাষাটা বিশ্বভাবে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা নর্মালি ট্রান্সলেট করে থাকি। আমাদের যোগাযোগের মাধ্যম, আমাদের মনের ভাষা বা আমাদের কার্যকলাপ বাইরের সাথে, তাদের সাথে কমিউনিকেট করার জন্য আমরা অনেক ক্ষেত্রে ট্রান্সলেট করে থাকি। তো সেই ট্রান্সলেট নর্মালি এই জন্য করা যে আমাদের পুরো বিষয়টা যেন তাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছায়।
সম্পূর্ণভাবে বোঝানোর জন্যই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই বাংলা ট্রান্সলেশনের যে ভাবটা আছে সেটা ইংলিশে নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু ট্রান্সলেশনের সার্থকতা হবে। তো সেই সার্থকতা বজায় রাখার জন্যই এই কথাগুলো বলা। তো দেখে নিই একটা উদাহরণে, যে উদাহরণ আছে, তারা সকালে ফুটবল খেললো, তারপর বাড়ি ফিরে সকালের খাবার খেলো, পরে পরে সবাই মিলে সিনেমা দেখতে গেল। এইগুলো এতগুলো বাক্য এখানে আছে। তো ইংরেজি করতে গেলে কি হবে? দে প্লেড ফুটবল ইন দ্য মর্নিং, দেন দে রিটার্ন হোম অ্যান্ড হ্যাড ব্রেকফাস্ট। ঠিক আছে, তো এইখানে আমরা নর্মালি লিখে দিয়েছি সেন্টেন্স অনুযায়ী। তো লেটার দে অল ওয়েন্ট টু ওয়াচ এ মুভি। তো এখানে আমরা বাক্য অনুযায়ী লিখেছি, এখানে আমরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করিনি, সেই ফ্লোটা কিন্তু আমরা বজায় রেখেছি। তো ফ্লোটা বজায় না রেখে যদি আমরা অন্যভাবে লিখতাম তাহলে কিন্তু হতো না। তো এই কথাটা এই এটা বলা আর কি। তো পরের পয়েন্টে আমরা চলে যাই। পরের পয়েন্ট আছে যে প্রসঙ্গ ভিত্তিক শব্দ বাছাই। ঠিক আছে, তো যখন আমরা কোনো একটি অনুচ্ছেদ বা অনুবাদ ট্রান্সলেট করব, তখন তার যে প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গটা আমরা বোঝার চেষ্টা করব যে কোন প্রসঙ্গে বলা হয়েছে, সেই প্রসঙ্গ বুঝে শব্দ সিলেক্ট করব। যেমন এই ক্ষেত্রে আমরা দেখি, এই যে এখানে একটা শব্দ আছে যে সে, বাংলাতে আছে, সে খুব গরমে খুব হাঁপিয়ে উঠেছে, গরমে খুব হাঁপিয়ে উঠেছে। ঠিক আছে, তো এখানে হাঁপিয়ে ওঠাটা বা হাঁপিয়ে ওঠাটাকে আমরা যদি লিখি যে হি ইজ বয়েলিং ইন দ্য হিট, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আমাদের লিখতে হবে যে হাঁপিয়ে ওঠার প্রকৃত ইংলিশ যেটা সেটা লিখতে হবে, বা হাঁপিয়ে ওঠার কোন সিচুয়েশন হয়, সাফোকেশন হলে মানুষ হাঁপিয়ে ওঠে, বা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়লে মানুষ, বা ভীষণভাবে উত্তপ্ত পরিবেশে গেলে হাঁপিয়ে ওঠে। তো সেটা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী সেন্টেন্স সিলেক্ট করতে হবে। আমাদের কনটেক্সচুয়াল ওয়ার্ড ইউজ করতে হবে যেটা কনটেক্সট অনুযায়ী বলছে। তো এই কনটেক্সটে এক্সস্টেড শব্দটাই কিন্তু ব্যবহার হয় এবং এই করা যায়। তো এক্সস্টেড বা সাফোকেটেড এই সেন্টেন্সগুলোই কিন্তু লিখতে হবে। আমরা যদি অন্য শব্দ সিলেক্ট করতাম তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। আমাদের কনটেক্সচুয়াল যে কোন প্রসঙ্গে কোন শব্দটা ব্যবহার করা যায় সেই প্রসঙ্গটা বুঝে কিন্তু আমাদের ওয়ার্ডটা ইউজ করতে হবে। তো সেটাই হলো বিষয়। এই গেল প্রসঙ্গ ভিত্তিক শব্দ বাছাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইডিয়ামস অফ প্রভাব ইউজ করা। আমাদের প্রতিটি ভাষায় কিছু ইডিয়মস, সেই লোকাল বা স্থানীয় কিছু প্রবাদ থাকে, কিছু বাগধারা থাকে। তো ইংরেজি ভাষাতেও কিছু প্রবাদ আছে, বাংলা ভাষাতেও কিছু প্রবাদ বাগধারা আছে। তো কি করতে হবে, আমাদের সেই প্রবাদের অন্তর্নিহিত অর্থ কি সেটা বুঝে আমাদের লিখতে হবে। ঠিক আছে, যদি আমরা সেই প্রবাদটা সরাসরি লিখে দিই যার অন্তর্নিহিত অর্থ না বুঝে, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো সেই অন্তর্নিহিত অর্থ বলতে কি, একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি। ধরো একটা বাক্য আছে যে তার নাক কাটা গেল। ঠিক আছে, তার নাক কাটা গেল বলতে, নাক কাটা গেল বলতে আমরা বুঝি, ধরো একটা মানুষ কোনো একটি খারাপ কাজ করেছে, গর্হিত কাজ করেছে। তো কি তখন কি হয়, আমরা নর্মালি বলি তার নাক কাটা গেছে। নাক কাটা যাওয়া মানে কি, তার সম্মানহানি হওয়া, তাই তো, সেটাই আমরা বুঝি। তো সেইভাবে আমাদের ট্রান্সলেট করতে হবে। তো এখানে একটা আছে যে ওর নাক কাটা গেছে। ঠিক আছে, যদি আমরা লিখি হিজ নোজ হ্যাজ বিন কাট, তার নাক কাটা গেছে, তো সেটা কিন্তু ভুল হয়ে যাবে। নাক কাটা যাওয়া বলতে আমরা মূলত বুঝি সম্মানহানি হওয়া। তো সঠিক উত্তর এটাই হবে, বা সঠিক এটাই হবে, হি হ্যাজ লস্ট হিজ অনার, বা হি হ্যাজ বিন ডিসগ্রেসড। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের বোঝায়। এই নাক কাটা যাওয়া এটা কিন্তু একটা ইডিয়ম, বুঝলে। তো সেই ইডিয়মের অর্থ হয় সম্মানহানি হওয়া। নাক কাটা যাওয়া মানে হচ্ছে বাংলাতে সম্মানহানি হওয়া। তো সেই সম্মানহানি হওয়া বিষয়টাই কিন্তু আমরা এই ট্রান্সলেট করার সময় সেটাই কিন্তু উল্লেখ করব। আমরা কিন্তু এই নাক সরাসরি নাক কাটা গেছে সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো সেই ইডিয়ম ফ্রেজের গুলোই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো এই গেল 8টা নিয়ম। ঠিক আছে, তো 8টা নিয়ম কিন্তু আমরা ফলো করব ট্রান্সলেট করার সময়। এবার আমরা দেখবো একটা উদাহরণ এবং উদাহরণে কি কি ফলো করা হয়েছে সেইগুলো, তাহলে কিন্তু আমার ধারণা পুরোপুরি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখি আমরা। এখানে একটা প্যারা দেওয়া আছে, প্যারাতে ছটা সেন্টেন্স আছে। তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখি। প্রথম সেন্টেন্স আছে, গত বছর পুজোর ছুটিতে আমরা কলকাতা গিয়েছিলাম। ঠিক আছে, এটা গেল একটা বাক্য যে গত বছর পুজোর ছুটিতে আমরা কলকাতা গিয়েছিলাম। ঠিক আছে, তো এর ট্রান্সলেশন কি হবে সেটা আমরা দেখি। এর ট্রান্সলেশন হবে,
লেভেল 1 যেটা সেটা হবে, তো গত বছর আমরা পুজোর ছুটিতে কলকাতায় গিয়েছিলাম গত বছর। এটা কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এর গঠন রীতি কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এই ফরমেশনে কিন্তু আমরা লিখবো। তো এখানে কি হবে? লাস্ট ইয়ার, গত বছর বললাম, বাক্যটা ছিল গত বছর আমরা কলকাতায় গিয়েছিলাম পুজোর ছুটিতে, তো গত বছর লিখলাম, তারপরে সাবজেক্ট লিখেছি, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম লিখেছি, তারপর এখানে অবজেক্ট টু কলকাতা ডিউরিং দ্য পুজো হলিডেজ, অবজেক্ট প্লাস আদার্স, এটা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সাধারণ যারা নবীন শিক্ষার্থী বা নতুন যারা শিখছে তাদের জন্য এই অনুবাদটা একদম পারফেক্ট, এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু যারা বহুদিন ধরে কম্পিটিটিভ ফিল্ডে আছে, যারা ফুল মার্কস পেতে চায়, এটা যদি 2 মার্কস থাকে তাহলে কিন্তু এইটা লিখলে আমরা 1 মার্কস পেয়ে যাব। কিন্তু আমাদের 2 মার্কসে 2 আউট অফ 2 স্কোর করতে গেলে কিভাবে লিখতে হবে সেটা আমরা এই আলোচনায় বলবো, লেভেল 2 অ্যান্সারে বলবো। যে যারা বহুদিন ধরে কম্পিটিটিভ ফিল্ডে আছে, তাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এবং যারা ইংলিশে পারদর্শী, তারা কিন্তু এই লেভেল 2 ভাবে করতে হবে। লেভেল 2 আমাদের খাতাকে, আমাদের অ্যান্সারকে এক্সেপশনাল বানাবে। আর আমাদের খাতা যদি এক্সেপশনাল হয় তাহলে কি এক্সামিনার আমাদের বেশি মার্কস দেবে, আর বেশি মার্কস পেলে আমরা এগিয়ে যাব। কম্পিটিটিভ হচ্ছে অন্যকে ছাড়িয়ে যাওয়ার খেলা। যত তুমি বেশি নিজেকে অন্যের থেকে বেশি ছাড়িয়ে যেতে পারবে, ততই কিন্তু তুমি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে। তো সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে এই যে ডিউরিং দ্য দুর্গাপূজা হলিডেজ লাস্ট ইয়ার, গত বছরের দুর্গাপূজার ছুটির সময় উই ভিজিটেড কলকাতা। তো এই বাক্য আর এই বাক্যের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, একটা পার্থক্য আছে। এক্ষেত্রে আমরা ওয়েন্ট লিখেছিলাম, এক্ষেত্রে কিন্তু আমরা ভিজিটেড লিখেছি। তাহলে কি এটা স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড আমরা ইউজ করছি। এই ফরমেশনটাও এর থেকে একটু আলাদা, একটু শুনতে ভালো লাগে, একটু একটু উচ্চমানের মনে হয়, উচ্চ মার্গের মনে হয়। তাই যেহেতু যেন উচ্চ মার্গের, তাই এটা কিন্তু পরীক্ষককে বেশি আকৃষ্ট করবে। সবাই যদি ওয়েন্ট লেখে আর আমি যদি আলাদাভাবে ভিজিটেড লিখি, তাহলে কিন্তু মার্কস সবাই যদি 1.5 পায়, আমি কিন্তু 2 আউট অফ 2 পাবো। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো আরেকটা উদাহরণ আমরা দেখছি। দেখি আমরা আরেকটা বাক্য আমরা দেখি। ওখানে আমরা অনেক প্যান্ডেল দেখেছিলাম। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, যে কলকাতায় আমরা অনেক প্যান্ডেল দেখেছিলাম। তো এটা আমাদের ট্রান্সলেট করতে হবে। তো দেখি আমরা, আমরা ওখানে প্রচুর প্যান্ডেল দেখেছিলাম কলকাতাতে। তো কি হবে এটা? লেভেল 1 যদি আমরা করি, আমরা ওখানে প্যান্ডেল দেখেছিলাম কোন টেন্স? এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। এর ফরমেশনও সেম, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো তাই আর প্রথমে কি সাবজেক্ট দিয়েছি, আমরা দেখেছিলাম, আমরা সাবজেক্ট, তারপরে কি ভার্বের সেকেন্ড ফর্ম কি দেখেছিলাম, অবজেক্ট প্লাস আদারে মেনি প্যান্ডেলস দেওয়া। ঠিক আছে, এটা যারা নতুন শিক্ষার্থী তারা এটাই করবে, নর্মালি সবাই এটাই করবে, তাই তো? 10 জনের মধ্যে 8 জন এটাই করবে। ঠিক আছে, আর 2 এর মধ্যে তুমি 2 থাকলে তুমি এখানে স্কোর করবে 1। কিন্তু যদি তুমি বেশি স্কোর করতে চাও, নিজের খাতাকে এক্সেপশনাল বানাতে চাও, তাহলে কিন্তু তোমাকে এটা করতে হবে এইভাবে, যেটা সেকেন্ডে আছে। যে আমরা দেখেছিলাম প্যান্ডেল, কি কোথায় দেখেছিলাম? সিটিতে, কলকাতাতে। তো কি লিখতে হবে? সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাচ্ছে দ্য সিটি। ঠিক আছে, দ্য সিটি সাবজেক্ট। যেহেতু এটা পাস্ট টেন্স থাকছে, পাস্ট ইনডিফিনিটি থাকছে। দ্য সিটি ওয়াজ অ্যারাউন্ড, সিটি শহরটি সুসজ্জিত ছিল উইথ কাউন্টলেস প্যান্ডেল, অসংখ্য প্যান্ডেল এবং অনন্য সুন্দর সব ডেকোরেশন দিয়ে। প্যান্ডেল নর্মালি ডেকোরেশন যে সাজানো থাকে, প্যান্ডেল নর্মালি ডেকোরেশনের জন্য করা হয়। তো সেই প্যান্ডেল অসংখ্য ডেকোরেশন দিয়ে সুসজ্জিত ছিল, তো সেটা এখানে বলা হয়েছে। তো এই বাক্যের সাথে এই বাক্যের পার্থক্য তোমরা খেয়াল করতে পারছো? এইখানে আছে উই স মেনি প্যান্ডেলস দেয়ার, আমরা সেখানে অনেক প্যান্ডেল দেখেছিলাম। কোথায়? কলকাতা শহরে। আর এখানে আছে কি? দ্য সিটি ওয়াজ অ্যারাউন্ড উইথ কাউন্টলেস প্যান্ডেলস অ্যান্ড ভাইব্রেন্ট ডেকোরেশনস। তাহলে কি এই বাক্য যারা লিখবে, 10 জনের মধ্যে 8 জন যদি এই বাক্য লেখে, তারা বেশি মার্কস পাবে না তুমি বেশি মার্কস পাবে? তোমাকে কি করতে হবে? ভোকাবুলারি লিস্ট, তার জন্য ভোকাবুলারি স্ট্রং করতে হবে। তোমার ভোকাবুলারি যত স্ট্রং হবে, তুমি কিন্তু তত বেশি মার্কস স্কোর করতে পারবে। আর ভোকাবুলারি স্ট্রং করতে গেলে কি করতে হবে? তোমাকে বেশি বেশি গল্পের বই পড়তে হবে, ইংলিশ নোবেল। ঠিক আছে, বেশি বেশি ডেলি নিউজ পেপার পড়তে হবে, দ্য হিন্দু হোক, দ্য স্টেটমেন্টস হোক,
দ্য টাইমস অফ ইন্ডিয়া হোক, এগুলো পড়তে হবে। তারপরে কি করতে হবে, তুমি চাইলে যদি গল্পের বই পড়তে ভালো না লাগে, পেপার পড়তে ভালো না লাগে, তাহলে তুমি কি করবে, তুমি সাবটাইটেল দেখে ইংলিশ সিনেমা দেখতে পারো, তাহলে ভালো লাগতে পারে। তো এই হলো বিষয়। তো এইগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা অনেকটা বেশি মার্কস স্কোর করতে পারবো। তো যারা নতুন একদম শিখছো তাদের জন্য ইনফরমেশন ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো ভুল নেই এতে। তোমরা যখন 1 বছর 1.5 বছর হয়ে যাবে তোমাদের, তখন কিন্তু তোমরা অটোমেটিক্যালি তোমাদের ভোকাব যখন স্ট্রং হয়ে যাবে, তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে এটাতেই চলে আসবে। আর এটা যখন চলে আসবে অটোমেটিক্যালি তোমার মার্কস কিন্তু তোমার খাতা অন্যের থেকে আলাদা হবে, আর তুমি কিন্তু বেশি মার্কস স্কোর করবেই, এটাই ব্যাপার। তো একদম যারা নতুন আছো তারা এই ফরমেশন ব্যবহার ইউজ করো, আর যারা একটু পুরনো হয়েছো, যাদের একটু ভোকাব স্ট্রং আছে, তারা অবশ্যই এই ফরমেশন একটু ইউজ করার চেষ্টা করো। যেমন এখানে দেখি একটা বাক্য আছে, উই এট রসগোল্লা অ্যান্ড স্পাইসি মিট, মানে আমরা খেয়েছিলাম রসগোল্লা এবং কষা মাংস। এটা একটা বাক্য যে আমরা কষা মাংস এবং রসগোল্লা খেয়েছিলাম সেখানে, ঠিক আছে, এটা একটা বাক্য। তো এই বাক্যটা দেখি, এটা একটা নর্মাল সেন্টেন্স, যারা ট্রান্সলেট যারা করবে, আমরা কষা মাংস এবং রসগোল্লা খেয়েছিলাম, এটা যদি নর্মাল ভাবে হয় সবাই নর্মাল এটাই লিখবে। কিন্তু তুমি যদি আলাদাভাবে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে, দেখো এটাই কিন্তু প্রপার ট্রান্সলেট হবে। উই টেস্টেড, আমরা চেখেছিলাম, আমরা স্বাদ গ্রহণ করেছিলাম কিসের, আইকনিক বেঙ্গলি ডিলাইটস, ঠিক আছে, লাইক রসগোল্লা অ্যান্ড স্লো কুকড মাটন কারি, যে বাংলার আইকনিক ঐতিহ্যবাহী রসগোল্লা এবং মাংস কষা, ঠিক আছে, স্লো কুকড। তো দেখতে পাচ্ছ এই বাক্য আর এই বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে কে বেশি মার্কস স্কোর করবে, তুমি যদি এটা লিখে বেশি মার্কস স্কোর করবে, নাকি এটা লিখলে তুমি বেশি মার্কস স্কোর করবে? তো তোমাকে এই বিষয়টা খেয়াল করতে রাখতে হবে। তো প্রথমে 8টা যে রুলস আছে, সেই 8টা রুলস তুমি মাথায় রাখলে, এবং তারপরে তুমি তোমার ওয়ার্ড অফ স্টকস ভোকাবস কি সেটা দেখলে, এবং কোন বাক্যটি প্রথমেই বাক্যটি যখন দেখবে তুমি একটা বাক্য ধরো দিল যে রহিম আম কিনতে যাচ্ছে, ঠিক আছে। তো এই যখনই একটি বাক্য দেবে আর কি ট্রান্সলেট করার সময়, তখন আমরা প্রথমেই দেখব যে সেটি কোন টেন্স, ঠিক আছে, এবং কোন ক্রিয়ার অ্যাসপেক্ট আছে সেখানে, প্রথমে সেটা দেখব। টেন্স দেখে নিলাম, মনে মনে টেন্স অনুযায়ী বাক্য একটু সাজিয়ে নিলাম। আর টেন্স এটা দেখলাম, বাক্যটা আমরা দেখলাম যে মনে মনে আমরা এটা সাজিয়ে নেবো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মনে মনে সাজিয়ে নিলাম। এর ফরমেশন কি হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এটা সাজিয়ে নিলাম। তারপরে সেটাকে আমরা ট্রান্সলেট করব, একদম প্রথমে নর্মাল ট্রান্সলেট করবে এর মতো করে। নর্মাল ট্রান্সলেট করার পরে তুমি দেখবে যে ওই জায়গাতে নর্মাল ট্রান্সলেট করার পরে ওই জায়গাতে যেমন করে আমরা এখানে দেখেছিলাম যে উই এট রসগোল্লা, ঠিক আছে, এই জায়গায় চেয়ে যদি আমরা উই টেস্টেড রসগোল্লা লিখি তাহলে কিন্তু সেটা বেশি প্রাসঙ্গিক হয়। তো সেইভাবেই আমরা প্রথমে নর্মাল ট্রান্সলেট করে নেব, তারপরে দেখবো যে আমার ওয়ার্ড অফ স্টক অনুযায়ী সেটা আমি মডিফাই করতে পারছি কিনা। যদি মডিফাই করতে পারি তাহলে সেই মডিফাইড, ঠিক আছে, উচ্চমার্গীয় উঁচু মানের সেই শব্দটি বা সেটি ইউজ করবো ওয়ার্ড অফ স্টকস থেকে। আর যদি না করতে পারি ওটাই রেখে দেবে, না করতে পারলে আর কি, যদি করার চেষ্টা আবার করবো প্রথমে সাজিয়ে নেওয়ার পরে। তো এই হলো ব্যাপার, তাহলে কিন্তু আমরা বেশি মার্কস স্কোর করতে পারবো, বুঝলে। এইগুলো নিয়মগুলো ছিল। এরপর আমরা দেখে নেব আরো যে প্রাসঙ্গিক বিষয় সেইগুলো, চলো। তো দেখি যে ট্রান্সলেশনগুলো আমি বললাম তার ব্যাখ্যা এখানে লেখা আছে যে ভাষা স্তর লেভেল অফ ল্যাঙ্গুয়েজ। তো ভার্সন 1-এ সহজ বাক্য ছিল উই স, উই এট, ইট ওয়াজ ফান। কিন্তু ভার্সন 2-তে এটা চেঞ্জ হয়ে গেল, অ্যাডন সজ্জিত, ঠিক আছে, ওভারফ্লোড নর্মাল যে বাক্য ছিল তার থেকে এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি সেটা আগেই বলে দিলাম যে আমরা নর্মালি করার চেষ্টা করব, যদি আমাদের ওয়ার্ড অফ স্টক অনুযায়ী চেঞ্জ করতে পারি সেটা করব, ঠিক আছে। এরপর যেটা বলছে যে অর্থানুগ অনুবাদ, মিনিং নট জাস্ট ওয়ার্ড, যে আমরা অর্থানুগ অনুবাদ করব, ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ কিন্তু আমরা করব না। আবারও বলছি, ওয়ার্ড টু অনুবাদ করলে সেটা কিন্তু খুবই সস্তা, সেটা কিন্তু খোলস হয়ে যায়। আমাদের কি করতে হবে, অনুবাদের অস্থি মজ্জায় পৌঁছতে হবে, যাতে আমাদের এই অনুবাদের ভাষা একটা আমাদের এই সংস্কৃতি বলো, আমাদের এই ভাষা, আমাদের কালচার, বিদেশি লোক যদি পড়ে সেজন্য পুরোটা বুঝতে পারে কি বলতে চাইছি। আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে দিই তাহলে সেটি কিন্তু কৃত্রিম শোনাবে, আর কৃত্রিম শোনালে আলটিমেট ট্রান্সলেশনে কোনো মানে হয় না। সেটা হলো মেন কথা। তো দেখে নিই, একটা বাক্য আছে এখানে যে শহরটা আলো আর মানুষের ভিড়ে ভরে যায়। তো সহজ অনুবাদ কি ছিল, জাস্ট সিটি বিকামস ফুল অফ লাইটস অ্যান্ড পিপল, সবাই এটা লিখবে।
কিন্তু আলাদাভাবে হলে কি লিখবে, স্ট্রিটস ওভারফ্লোড উইথ লাইট সাউন্ডস অ্যান্ড এনথুয়াস্টিক ক্রাউডস। ঠিক আছে, দ্বিতীয় বাক্যটি অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং অনেক বেশি গভীর। এই হলো বিষয়। এরপর আমরা দেখি কি আছে। এরপর আছে যে টেন্স ও কাল ব্যবস্থাপনা। তো আমি আবার বললাম যে বাংলায় যে টেন্স এবং কাল থাকবে, বাংলায় যে টেন্স এবং তার অ্যাসপেক্ট ইউজ করব থাকবে, ইংলিশেও কিন্তু সেই টেন্স আর সেই অ্যাসপেক্ট আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমরা আগের সেন্টেন্সে দেখলাম যে গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, এটা পাস্ট সিম্পল পাস্ট। তো ইংলিশেও কি করতে হবে আমাদের, সিম্পল পাস্ট হিসাবে ভিজিটেড, টেস্টেড, রোড, রাইডের রোড, গিভের গেভ, ঠিক আছে, ভিজিটেড এটা ব্যবহার করতে হবে। তা যে টেন্স আর যে অ্যাসপেক্ট বাংলাতে থাকবে, সেই সেম টেন্স এবং সেম অ্যাসপেক্ট আমাদের ইংরেজি অনুবাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে হবে। তবেই কিন্তু অনুবাদটি পারফেক্ট হবে, তবেই কিন্তু অনুবাদটি হবে, নইলে ভুল হবে। এবার সংস্কৃতি অনুযায়ী অনুবাদ করতে হবে। সংস্কৃতি অনুযায়ী অনুবাদ বলতে আমরা যে একটা শব্দ রসগোল্লা, ঠিক আছে, রসগোল্লা বাংলার কালচারের একটি ঐতিহ্যপূর্ণ অংশ রসগোল্লা। তো কি করতে হবে, সেই রসগোল্লা আমাদের সরাসরি রসগোল্লা ব্যবহার করতে, রসগোল্লাই লিখতে হবে। ট্রান্সলেট করার সময় রসগোল্লাটাকে রসগোল্লাই লিখতে হবে। আমরা যদি নর্মালি লিখি যে আর ওয়ান টাইপ অফ সুইট যদি লিখি, সেটা কিন্তু খুবই সাধারণ একটা কথা হয়ে যায়। রসগোল্লা নিজেরই একটা আইডেন্টিটি আছে। রসগোল্লা জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পাওয়া একটি মিষ্টান্নের নাম। তো রসগোল্লা যেহেতু নিজের একটা স্বতন্ত্র আইডেন্টিটি আছে, তো আমাদের রসগোল্লা শব্দটাই ইউজ করতে হবে। বা ওয়ান টাইপ অফ সুইট কিন্তু আমরা লিখবো না, আমরা রসগোল্লাই লিখবো, ঠিক আছে, ট্রান্সলেট করার সময়। এই ধরনের শব্দ যেগুলো ঐতিহ্যবাহী, ট্রামই লিখবো। ধরো থাকলো মিহিদানা, তো কি করবো, আমরা মিহিদানাই লিখবো। ফুচকা, আমরা ইংলিশে ট্রান্সলেট করার সময় ফুচকাই কিন্তু লিখবো, ঠিক আছে। আমরা কিন্তু এটা ওয়ান টাইপ অফ সুইটস, ঠিক আছে, বা এই ধরনের কথা কিন্তু আমরা লিখবো না, কারণ এগুলো ঐতিহ্যবাহী জিনিস। আমাদের কালচারের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো যেগুলো আছে, সেইগুলো আমরা সরাসরি ট্রান্সলেট করব, যাতে মানুষের মনে চিরন্তনভাবে পৌঁছে যায়, সেটাই করব। এই হলো বিষয়। এরপর যেটা আছে, লাস্ট পয়েন্ট আছে যে ব্যাখ্যার, যে রূপ ও ছন্দ। তো ভার্সন 1 যেটা আমরা বললাম যে সেটা শিশু লেভেলের ছিল, আর ভার্সন 2 সেটা অনেকটা মডিফাইড লেভেলের। তো আমাদের কি করতে হবে, এই অনুবাদ করার সময় যে বাক্য যেগুলো থাকবে সেইগুলো একে অপরের সাথে সম্পর্কিত হয়, সেই ধারা, সেই ভাব, সেই প্রবাহমানতা, সেই স্রোত কিন্তু আমাদের ট্রান্সলেশনের মধ্যে যেন থাকে, সেটা বজায় রাখার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমার ট্রান্সলেশন সফল হবে। আর আমার ট্রান্সলেশন যদি সফল হয়, যে অনুযায়ী আমরা যে 8টি ডেটা বা যে 8টি ফ্যাক্ট আমি বলেছি, যে 8টি পয়েন্ট বলেছি, ওইগুলো ফলো করে তার সাথে সাথে যদি তুমি স্ট্রং ভোকাবস দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করতে পারো, তাহলে ইউপিএসসি হোক বা ডব্লিউবিসিএস হোক, সে 40 থাকলে সেখানে তুমি 35 মার্কস, 30 to 35 মার্কস খুব ইজিলি স্কোর করতে পারবে। আর যদি তুমি 30 to 35 মার্কস স্কোর করতে পারো এর মধ্যে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমি অনেকটা এগিয়ে যাবে অন্যদের চেয়ে। আর যত তুমি এগিয়ে যাবে, তত তাড়াতাড়ি তুমি চাকরি পাওয়া তোমার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। তো আর চাকরি পেলে কি হয় সে তো আর বলতে হবে না, ছেলে হোক কিংবা মেয়ে বা যেই হোক না কেন, চাকরি পেলে সমাজের স্ট্যাটাস বেড়ে যায়, তাকে সবাই ভ্যালু দেয়, তাকে সবাই আলাদা চোখে দেখে। আর বেকার ছেলেদের তো কোনো মূল্য নেই ভাই, বা বেকার মেয়েদের কোনো মূল্য নেই, বেকার কোনো মানুষেরই মূল্য নেই। তো তাই সমাজে নিজের আইডেন্টিটি স্থাপন করতে গেলে, সমাজের জন্য বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে গেলে তোমাকে ভাই ভালো করে বঙ্গানুবাদ শিখতে হবে। আর বঙ্গানুবাদ যদি ভালো করে শিখতে পারো, তাহলে ভালো স্কোর তো করবেই বললাম। তো এই হলো বিষয়। তো এই গেল আমাদের মোটামুটি বঙ্গানুবাদের 8টি নিয়ম এবং তার সাথে যুক্ত সামগ্রিক বিষয়। তো বিষয় হচ্ছে, আজকে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। প্র্যাকটিস সেটে আমরা ডিটেলসে করাবো আরো উচ্চমানের, বিশেষ করে বিসিএস ইউপিএসসি পরীক্ষায় কী কী লেভেলের বঙ্গানুবাদ আসে সেই বিষয়ে, বা কোন ভাবে করতে হয়, কঠিনটাকে সহজভাবে কিভাবে আমাদের ট্রান্সলেট করতে হয়, সেগুলো ডিটেলসে আমরা আলোচনা করবো। আর কি জাস্ট সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বেসিক ধারণা যে কিভাবে ট্রান্সলেটগুলো করতে হয়, ঠিক আছে। তো এই গেল আজকের আমাদের ট্রান্সলেশনের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো থাকো। আমাদের ক্লাসটা যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধু মহলে, তোমাদের পরিচিত মহলে এবং তোমার আত্মীয় মহলে
ছড়িয়ে দাও, যাতে সকলে এই ক্লাস থেকে কিছুটা হলেও নিজের ভালো বা লাভ নিতে পারে। তো এই হলো আজকের ক্লাস, আশা করি ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ঠিক আছে।